আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা আমি স্ক্রিনটা রেকর্ড শেয়ার করি, নইলে তোমাদের দেখা হবে না। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা এখান থেকে শুরু করছি। এখানে আজকে আমরা আলোচনাটা শুরু করব আগের দিনের ঠিক পরের অংশটা থেকে। আমরা আগের দিন কি পড়েছিলাম যে হাউ টু ড্র দ্য পোলার প্লটস। আর পোলার প্লট আমরা কেন পড়ব সেটা আমরা জেনেছিলাম যে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসের প্রয়োজনীয়তাটা থেকে, যে টাইম ডোমেন অ্যানালিসিস এতদিন আমরা পড়েছি, এবার ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস কেন পড়ব, বা যখন ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসে যাব পোলার প্লটের ভূমিকা কোথায়। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাউ টু ড্র দ্য পোলার প্লটস। আগের দিন আমরা ছোট ছোট কিছু সাধারণ ট্রান্সফার ফাংশনের সাহায্যে দেখেছিলাম যে কি করে একটা ট্রান্সফার ফাংশনকে সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনে কনভার্ট করা হয়, কিভাবে আমরা এস কে যদি জে ওমেগা দিয়ে রিপ্লেস করে দেই। সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন এই কারণে বলা হচ্ছে, তার কারণ যখনই আমরা এস প্যারামিটারকে শুধুমাত্র জে ওমেগা দিয়ে রিপ্লেস করব, তার মানেই দাঁড়াচ্ছে আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম ইনপুটে দিচ্ছি। একটা পিওর সাইনোসয়েড ইনপুটে দিলেই আমরা এস এর পরিবর্তে জে ওমেগা, শুধুই জে ওমেগা বসাতে পারবো, আদারওয়াইজ নট। তো যখন আমরা একটা ট্রান্সফার ফাংশনকে সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনে কনভার্ট করে দিলাম, তখন আমরা তাকে দুটো ভাগে ভাগ করব। বেসিক্যালি আমরা জানতে চাই যে একটা সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনের পোলার ফর্মটা, মানে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল আলাদা আলাদা ভাবে ওমেগা ইকুয়ালস টু 0 থেকে টেন্ডিং টু ইনফিনিটি, মানে ওমেগা ধীরে ধীরে বাড়াতে বাড়াতে আমি তার প্যাটার্নটা কিরকম করে পাবো, দ্যাট উই ওয়ান্ট টু নো। সে কারণে আমরা যখন ম্যাগনিটিউড পার্টটা আলাদা করে বের করব, সেখানে ওমেগা ইকুয়ালস টু 0 অ্যান্ড ওমেগা টেন্ডিং টু ইনফিনিটি বসিয়ে চেক করব। আবার একই রকম ভাবে আমরা ফেজ অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল অফ জে ওমেগা এইচ জে ওমেগা, এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা এখানে এই জে ওমেগাকে মেনশন করিনি, কারণ ভেবে নেওয়া হয়েছে যে উই হ্যাভ এ সিস্টেম হুইচ ইজ ইউনিট ফিডব্যাক সিস্টেম। তো ইউনিটি ফিডব্যাকের ক্ষেত্রে তো আমার ফিডব্যাক এলিমেন্ট পার্টটা 1, সেই কারণে এখানে এটা উচ্চ রাখা হয়েছে, বাট ইটস হেয়ার। এবার আমাকে জানতে হবে, অনেক সময় আমরা কিছু প্লট দেখেছিলাম যেখানে ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করছে বা রিয়েল অ্যাক্সিসকে ক্রস করছে। তাহলে ক্রস করতে গেলে আমাকে তো জানতে হবে, আমি কি আগের স্লাইডে ফিরে যাই, মনে করো এই স্লাইডে যদি ফিরে আসি, এই স্লাইডটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আমরা যদি এই স্লাইডে ফিরে আসি, তোমরা কি আমাকে বলতে পারবে যে এখানে দেখতে পাচ্ছি ওমেগার মানটা যখন 0 থেকে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, we're increasing the value of omega starting from 0 to infinity, এই মুহূর্তে এই যে ওমেগা অ্যাক্সিসে একটা ক্রসিং হচ্ছে, একটা কাট হচ্ছে। এই যে ক্রসিং হচ্ছে এই অংশে আমার রিয়েল পার্টের ভ্যালু কত, এই পার্টে এই পয়েন্টে আমার রিয়েল অ্যাক্সিসের ভ্যালু কত, রিয়েল ভ্যালুটা ক্রসিং পয়েন্টে। এই যে এই এক্স্যাক্টলি, তার মানে আমাদের যখন ইমাজিনারি অ্যাক্সিস ক্রস করবে আমরা রিয়েল পার্টকে 0 পাবো, আবার যখন রিয়েল অ্যাক্সিসকে ক্রস করবে বেসিক্যালি তখন আমরা ইমাজিনারি পার্ট 0 পাবো।
তা আমরা দেখি পরের ছবিটাতে, পরে একটা আমরা এরকম পোলার প্লট পেয়েছিলাম যেখানে দেখতে পাচ্ছি ইমাজিনারি অ্যাক্সিসকে আবার ক্রস করছে, তার মানে এই অংশেও কিন্তু আমার রিয়েল পার্ট জিরো। তাহলে কোন ভ্যালু অফ ফ্রিকোয়েন্সিতে আমরা এই রিয়েল পার্টটা জিরো পাচ্ছি সেটা জানতে গেলে আমাকে তো রিয়েল পার্টটা ইকুয়াল টু জিরো করতে হবে, otherwise we will not get the value of that respective omega। তা সেই কারণে ইন্টারসেপ্ট পয়েন্টটা প্লট থেকে বের করতে গেলে আমার ইন্ডিভিজুয়াল রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্টকে জিরো করতে হতে পারে, চেক করার জন্য যে কোন ভ্যালু অফ ওমেগাতে এই ঘটনাটা ঘটেছিল। তা আমরা কয়েকটা এক্সাম্পল নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কি কেউ বলতে পারবে এটা কত অর্ডারের সিস্টেম এবং টাইপ কত? এই যে আমরা ট্রান্সফার ফাংশনটা ধরেছি, এটা কত অর্ডারের সিস্টেম? আমি যদি ডিনোমিনেটর পার্টটাকে গুণ করে দেই, গুণ করে এস এর পলিনোমিয়াল আকারে লিখি, তাহলে এস এর হাইয়েস্ট পাওয়ার কত আসবে? দুই স্কোয়ার আসবে, তার মানে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। এবং যেহেতু আমরা পোল ক্যালকুলেট করার সময় এখানে s ইকুয়ালস টু -1/t1 একটা পোল আসবে, আর s ইজ ইকুয়াল টু -1/t2 আরেকটা পোল আসবে, কিন্তু s ইজ ইকুয়াল টু 0 লোকেশনে কোনো পোল আসবে না, তার মানে এটা টাইপ 0 সিস্টেম। তো যাই হোক, আমি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করলাম এই কারণে, টু গেট টু নো দ্যাট ওয়েদার ইউ কুড রিকল দোজ অর্ডার অ্যান্ড টাইপ অফ সিস্টেম। তা আমি এবার একটা সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনে একে কনভার্ট করছি। যখন কনভার্ট করব অবশ্যই এস এর পরিবর্তে আমি জি ওমেগা বসাবো। তা যেরকম আমরা আগে করেছিলাম এই চ্যাপ্টারে প্রথম দিনের ক্লাসে, যে যখনই আমরা সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন পেয়ে যাব, পোলার প্লটের জন্য আমরা এই ট্রান্সফার ফাংশনকে পোলার ফর্মে কনভার্ট করব, মানে এর ম্যাগনিটিউড পার্ট এবং অ্যাঙ্গেল পার্ট এই ফর্মে, পোলার ফর্মে। পোলার ফর্মে কনভার্ট তো করা হলো, কেন করব? তার কারণ অ্যাট ডিফারেন্ট ভ্যালুস অফ ওমেগা আমাকে জানতে হবে ওর ম্যাগনিটিউড কত অ্যান্ড অ্যাঙ্গেল কত। মেইনলি আমরা প্রথমত চেক করব ওমেগা ইকুয়ালস টু 0-তে মান কত অ্যান্ড ওমেগা টেন্ডিং টু 0-তে মান কত। তা আমরা পরের স্লাইডে সেই মানগুলো বের করব, কিন্তু এই স্লাইডে তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যখন ওমেগার মান 0 তখন আমার ম্যাগনিটিউড কত আসবে? এক্স্যাক্টলি 1। অ্যান্ড অ্যাঙ্গেল কত আসবে? 0 আসবে। তার কারণ এক্স্যাক্টলি, তার মানে এখানে 0, এখানে 0 এবং 0 আসবে। খুব ভালো। তা আমরা একবার চেক করে নিই যে যখন আমরা এই যে তুমি যেটা বললে, এখানে দেখো আমরা ভ্যালু 1 পাচ্ছি যখন ওমেগা 0 এবং অ্যাঙ্গেলও 0 পাচ্ছি, এবং যখন ইনফিনিটি হবে তখন এখানে ইনফিনিটি বসলে বেসিক্যালি পুরোটাই ডিনোমিনেটর পার্টটাই ইনফাইনাইট হয়ে যাবে। এবার ডিনোমিনেটর পার্টটাই যদি ইনফাইনাইট হয়ে যায়, তার মানে ওভারঅল এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 অর টেন্ডিং টু 0। তা এবার এখানে আমি অ্যাঙ্গেলটা বের করলাম, কেন -180 ডিগ্রি হলো? তার কারণ এখানে যদি আমরা ইনফিনিটি বসাই, ট্যান ইনভার্স অফ ইনফিনিটি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে দুটো -90 ডিগ্রি আসবে, যেটার মানে হচ্ছে -180 ডিগ্রি। তাহলে আমরা যদি পোলার প্লট করা শুরু করি, আমি আগে পোলার প্লটটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের এই প্রিভিয়াস অংশে আমি এই স্লাইডে আসছি, ব্যাক করছি। পোলার প্লটটা যদি আঁকি, পোলার প্লটটা দেখতে কেমন হবে? এরকম ওমেগা ইকুয়ালস টু 0-তে 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ছিল, এবং যখন ধীরে ধীরে ওমেগার মানটা বাড়ছে
তখনও জিরো ভ্যালুতে আসলো উইথ এন অ্যাঙ্গেল অফ -180 ডিগ্রি। তো তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারো, ম্যাম এখানে তো অ্যাঙ্গেল -180 ডিগ্রি নেই, কিন্তু এখানে যদি আমি একটু জুম করি, এখানে জুম করলে আমরা দেখতে পাবো তখন -180 ডিগ্রি টেন্ড করেও কনভার্জ করে গেল। এবার আমি আগের স্লাইডগুলোতে যাই, যেটা আমি স্কিপ করলাম এই ছবিটাকে দেখানোর জন্য। এখানে আমরা ওই যে তোমাদেরকে বললাম না, যে যদি রিয়েল অ্যাক্সিসকে ক্রস করে বা ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করে, ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করছে মানে রিয়েল পার্টে জিরো আসবে, আবার রিয়েল পার্টে ক্রস করছে মানে ইমাজিনারি পার্ট জিরো আসবে। সেই কারণে আমরা ছোটবেলায় যখন অ্যালজেব্রা শুরু করেছিলাম এবং ট্রিগোনোমেট্রিক পার্টটা শুরু করেছিলাম, আমরা দেখেছিলাম যে কি করে ডিনোমিনেটর পার্টে এই ইমাজিনারি অংশগুলোকে বাদ দেওয়া যায়। ঠিক তার অপোজিট অ্যাঙ্গেল মানে কমপ্লেক্স কনজুগেট পার্ট দিয়ে আমি ওপরে এবং নিচে গুণ করব। গুণ করলে বেসিক্যালি দে উইল ক্রস ইচ আদার এন্ড ফাইনালি নাথিং ইজ বিন মাল্টিপ্লাইড। সো আমরা যদি দেখি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা অনুযায়ী এটা নিচে ডিনোমিনেটরে চলে যাচ্ছে, এবং এই অংশটা হচ্ছে আমার কার্সার, যদি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনেও দেখতে পাচ্ছি কার্সার দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে ওভারঅল রিয়েল পার্ট অফ দ্য সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন, আর এই পার্টটা হচ্ছে আমার ওভারঅল ইমাজিনারি পার্ট অফ দ্য সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন। তো দেখো রিয়েল পার্টটাকে দেখে বোঝা যাচ্ছে যদি রিয়েল পার্টকে আমি ইকুয়েট টু জিরো করি, তাহলে আমি সেখান থেকে পেয়ে যাব যে কোন ওমেগার ভ্যালুতে আমার রিয়েল পার্টটা জিরো হচ্ছে। রিয়েল পার্ট জিরো হচ্ছে মানে ইমাজিনারি অ্যাক্সিসে ক্রসিং হচ্ছে। যখন আমার রিয়েল পার্ট জিরো হবে তখন আমার বাকি ভ্যালুটা কি হবে, মাইনাস ইমাজিনারি পার্টে, কারণ দেখো এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে বাকি অংশটা কিন্তু মাইনাস জে দিয়ে থাকছে। তার মানে রিয়েল পার্টটা যখন ক্রস করবে, যখন আমার রিয়েল পার্টটা জিরো হবে, যখন ইমাজিনারি অ্যাক্সিসটা ক্রস করবে তখন সে নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস দিয়ে যাবে। তোমরা একবার এত ভাবতে হবে না, তোমরা একবার মনে মনে ভাবো এই পার্টটা জিরো হয়ে গেল, এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে বাকি অংশ যেটা থাকবে সেটা কি কি মাইনাস জেতে থাকছে না প্লাস জেতে থাকছে? নেগেটিভে থাকছে। তার মানে এটা নিচের অংশ দিয়ে ক্রস করবে, যেরকম আমরা ছবিতে দেখেছিলাম। এবার আমরা এখানে দেখতে চাই যে রিয়েল পার্টকে যদি আমি ইকুয়েট টু জিরো করি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্যাট ফ্রিকোয়েন্সি। তা আমি ওপরের পার্টটা ডিনোমিনেটর পার্টটা যদি জিরো হয়ে যায় সেটাই যথেষ্ট। তা আমার যদি নিউমারেটর পার্টটা জিরো হয়ে যায় তাহলে আমরা ওমেগার মানটা এরকম পাচ্ছি, তাই না? তা ইমাজিনারি পার্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা আমরা যদি ইমাজিনারি পার্টকেও যদি ভ্যালুটা জানতে চাই যে কোন ভ্যালুতে আমার এটা জিরো হয়েছে, তখন দেখো আমরা এই মানটা বসালে আমরা সেই ইমাজিনারি অ্যাক্সিসের হাইটটা জানতে পারবো, যেটা নাকি আমি এখানে ছবিতে বসিয়েছি। এখানে আমি যে কোনো ভ্যালুতে এটা পেয়ে যাব। আমরা আগে যেটা মনে মনে বের করেছিলাম সেটা এখানে লিখেছি টেবিল আকারে। এই দেখো এই হচ্ছে সেই ভ্যালুটা, মানে যখন আমি ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করবে তখন পুরো সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনটা মাইনাস জে দিয়ে থাকছে, এবং এই হাইটটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম ওমেগার মান এটা বসিয়ে দিয়ে, এবং তোমার ফাইনালি তার ছিল মাইনাস জে সামথিং। তার মানে ও নেগেটিভ ইমাজিনারি পার্ট দিয়ে ক্রস করে এখানে এইভাবে আসবে। আমরা আগের দিন ক্লাসে আরো একটা জিনিস উচ্চারণ করেছিলাম যে যখন কোনো একটা সিস্টেমের পোলার প্লট -90 ডিগ্রি দিয়ে কনভার্জ করবে, তার মানে আমরা বলতে পারবো
সিস্টেমটার অর্ডার 1 মাইনাস 90 ডিগ্রি দিয়ে যখন কনভার্জ করবে তখন তার মানে হচ্ছে সিস্টেমটার অর্ডার 1। দেখো এটা সেকেন্ড অর্ডার সিস্টেম ছিল, তা এখানে আমার ক্রস টার্মিনেশনটা হয়েছে মাইনাস 180 ডিগ্রি থেকে, তাই না? সেকেন্ড অর্ডারে মাইনাস 180 ডিগ্রি, ফার্স্ট অর্ডারে মাইনাস 90 ডিগ্রি। তাহলে যদি আমরা যদি থার্ড অর্ডার সিস্টেম নেই, তাহলে কেউ কি আন্দাজ করতে পারছো যে আমাদের এই টার্মিনেশনটার অ্যাঙ্গেল কত হবে? এক্স্যাক্টলি সো। তার মানে এরপরে আমরা একটা থার্ড অর্ডার সিস্টেম নিলাম। এই থার্ড অর্ডার সিস্টেমে আমি সরাসরি এই অংশটাকে স্কিপ করে ছবিতে যাচ্ছি, দেখা যাবে টার্মিনেশন অ্যাঙ্গেল হবে মাইনাস 270 ডিগ্রি। তা আমি একটু স্পিডে যাব শুধু ছবিটাকে দেখার জন্য। ছবিতে আমরা দেখতে পারবো, দেখো মাইনাস 270 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে। এবার আরো একটা অবজারভেশন আমি তোমাদেরকে বলছি, এটা হলো টার্মিনেশন অ্যাঙ্গেল দেখে আমরা সিস্টেমটার অর্ডার বলতে পারবো। এমনকি আমরা স্টার্টিং অ্যাঙ্গেল, দেখো এখানে স্টার্ট করছে মাইনাস 90 ডিগ্রি থেকে, স্টার্টিং অ্যাঙ্গেল দিয়েও পোলার প্লটের স্টার্টিং অ্যাঙ্গেল দিয়েও ট্রান্সফার ফাংশনের একটা প্রপার্টি বোঝা যায়, সেটা হলো টাইপ। এই টাইপ অফ দ্য সিস্টেম, এটা কত টাইপের ছিল, সামনে একটা এস দিয়ে গুণ ছিল, দেখো এটার যে ট্রান্সফার ফাংশনটা ছিল এখানে একটা সামনে এস দিয়ে গুণ ছিল, তার মানে এটা টাইপ 1 সিস্টেম। টাইপ 1, তো টাইপ 1 এ আমার স্টার্টিং ভ্যালু হবে, স্টার্টিং অ্যাঙ্গেল হবে মাইনাস 90 ডিগ্রি ইন্টু 1। টাইপ 0 সিস্টেমে স্টার্টিং অ্যাঙ্গেল হবে মাইনাস 90 ডিগ্রি ইন্টু 0। ঠিক আছে? তা আমি যদি ইফ ইউ গো ব্যাক টু আওয়ার লাস্ট স্লাইড, এই যে এখানে এই সিস্টেমটা ছিল টাইপ 0 ছিল, টাইপ 0 মানে মাইনাস 90 ডিগ্রি ইন্টু 0 মানে 0 ডিগ্রি। তার মানে যখন কোনো পোলার প্লট আমার 0 ডিগ্রি লাইন থেকে শুরু হবে, তার মানে আমরা বলে দিতে পারি, কনক্লুড করে দিতে পারি যে এটা টাইপ 0 সিস্টেম। এবং যখন তার টার্মিনেশন অ্যাঙ্গেল বা টার্মিনেটিং অ্যাঙ্গেল, এন্ডিং অ্যাঙ্গেল যখন মাইনাস 180 ডিগ্রি, তার মানে ও অবশ্যই সেকেন্ড অর্ডার সিস্টেম। একই পদ্ধতিতে আমরা এরও ক্যালকুলেট করব টাইপ 1 থার্ড অর্ডার সিস্টেমে, এবং আমরা একই পদ্ধতিতে এর পোলার প্লট পেয়ে যাব। এমনকি যেহেতু আমরা এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমাজিনারি পার্ট 0 হয়ে যাবে, ইমাজিনারি পার্ট 0 হয়ে যাবে মানে আমার রিয়েল অ্যাক্সিসে ক্রসিং হবে, রিয়েল অ্যাক্সিসে ক্রসিং হবে। দেখি ছবিটা রিয়েল অ্যাক্সিসে ক্রসিং হবে কিনা, দেখো রিয়েল অ্যাক্সিসে ক্রসিং হচ্ছে, ইমাজিনারি পার্ট 0। তার মানে আমরা শুধুমাত্র প্লট আঁকার আগেই কিন্তু বুঝে যাব প্লটটা কিরকম আসছে, প্লট আসার আগেই। ইভেন তোমাদেরকে যদি শুধু প্লট দিয়ে দেওয়া হয়, তার থেকেও তোমরা বুঝে যাবে যে এর টাইপ কত, অর্ডার কত, এর কি কি ডেটা আছে, এভরিথিং। তা এবার যদি আমি তোমাদেরকে একটু বলি যে কোনো একটা সিস্টেমে যদি আমার এখান থেকে মনে করো মাইনাস 180 ডিগ্রি লাইন থেকে যদি পোলার প্লটটা শুরু হয়, মাইনাস 180 ডিগ্রি লাইন থেকে যদি পোলার প্লটটা শুরু হয় এবং যদি মাইনাস 270 ডিগ্রিতে টার্মিনেট করে, তাহলে তার টাইপ কত হবে এবং অর্ডার কত হবে? আমি আবারও বলছি, আরেকবার ভেবে নাও। পোলার প্লটটা মাইনাস 180 ডিগ্রি লাইন থেকে শুরু হয়ে টার্মিনেট করবে মাইনাস 270 ডিগ্রিতে। এই প্লটটা তোমার কাছে আছে, কিন্তু সিস্টেমের টাইপ এবং অর্ডার বলা নেই। কত হতে পারে আন্দাজ?
অর্ডার কত হবে? প্রথমে আমরা যদি জানতে চাই অর্ডার কত হবে যখন -270 ডিগ্রিতে টার্মিনেট করছে, সিস্টেমটার অর্ডার কত হবে? অর্ডার 3, এক্স্যাক্টলি। আর যখন ও স্টার্ট করছে -180 ডিগ্রি লাইন থেকে, তার মানে ওর টাইপ হবে -90 ডিগ্রি ইন্টু 2, মানে টাইপ 2। তা আমরা দেখি, দেখো পরের এক্সাম্পলে আমরা ঠিক সে ধরনেরই একটা সিস্টেম নিয়েছি যার টাইপ 2 এবং আমার থার্ড অর্ডার সিস্টেম, ডিনোমিনেটর পার্টে এস এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। তা আমরা এই পদ্ধতির মধ্যে কোনো মানে অভিন্নতা নেই, এভরিথিং ইজ সেম, জাস্ট উই নিড টু ডু দ্য ক্যালকুলেশন ভেরি sincerely or meticulously, otherwise if we commit any one mistake everything goes wrong. আচ্ছা, এবার আমরা এই ছবিটা দেখব। ছবিটাতে আমরা যেরকম ভেবেছিলাম সেরকম পাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট। এক্স্যাক্টলি দেখো, আমরা আমাদের -180 ডিগ্রি থেকে শুরু হয়ে -270 তে টার্মিনেট করছে, তার মানে এটা হচ্ছে অবশ্যই টাইপ 2 এবং থার্ড অর্ডার সিস্টেম। এবার আমাদের কাছে কিছু স্পেসিফিকেশন আছে, এই স্পেসিফিকেশন গুলোকে বলা হয়, যেমন আমাদের টাইম ডোমেন অ্যানালিসিসে কিছু স্পেসিফিকেশন ছিল, রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম। একই রকম ভাবে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসেও কিছু স্পেসিফিকেশন আছে যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে প্লটগুলো পাবো তার থেকে জানতে পারবো যে সিস্টেমটার পারফরমেন্স সম্বন্ধে আউটকাম। তা আমরা এখানে কত সেই প্যারামিটার গুলোকে লিখেছি, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, আমরা শুধু ব্যাপারটাকে একটু বুঝবো। তো যখন আমাদের কাছে একটা ট্রান্সফার ফাংশন থাকবে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, তার আমরা ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল এই পোলার ফর্মে কনভার্ট করে নেব। পোলার ফর্মে কনভার্ট করার পর এখানে দেখতেই পাচ্ছি আমরা একটাই ভ্যারিয়েবল আছে যেটা হলো ওমেগা। মানে আমি যদি ওমেগাকে ভ্যারি করাতে থাকি তাহলে এখানে ম্যাগনিটিউড পার্টও ভ্যারি হতে থাকবে এবং ফেজ অ্যাঙ্গেল পার্টটাও ভ্যারি হতে থাকবে। তা যদি ওমেগার ভ্যারিয়েশনের সাথে সাথে ম্যাগনিটিউডকে ভ্যারি করতে থাকি, একটা পয়েন্ট অফ ওমেগাতে আমি দেখতে পারবো যে ম্যাগনিটিউডের মানটা হাইয়েস্ট পিক ভ্যালুতে পৌঁছে গেছে, সেই ম্যাগনিটিউডটাকে বলা হয় পিক রেজোন্যান্ট, মানে হাইয়েস্ট ভ্যালু অফ দ্য ম্যাগনিটিউড। যেমন একটু মনে রাখার সুবিধার জন্য তোমাদেরকে বলি, যখন তোমরা আরএলসি সিরিজ সার্কিট বা আরএলসি প্যারালাল সার্কিটের রেজোন্যান্ট কন্ডিশনটা পড়েছিলে, তোমরা ভেবে দেখতে পারো যে আমাদের রিঅ্যাক্টিভ পার্টটা কিন্তু সেই সময় 0 হয়ে যেত এবং শুধু রেজিস্ট্যান্স পার্টটা থাকতো, যেই কারণে আমার কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম আসতো। রেজোন্যান্টে সেই ম্যাক্সিমাম ম্যাগনিটিউড পার্টটা আসে, এটা আগেও এসেছে, এখনো আসছে। সো দিস ইজ নট এ নিউ থিং। তার মানে এই ম্যাগনিটিউডটা যেই ভ্যালু অফ ফ্রিকোয়েন্সিতে আমি হাইয়েস্ট পাবো তাকে বলবো রেজোন্যান্ট পিক। এবং নর্মালি দেখা যায় এটা 1.1 টু 1.5 অব্দি ভ্যারি করে, নর্মালি দেখা যায়, কিন্তু তার মানে এই না যে আমার এটার মধ্যেই থাকবে, মোস্ট অফ দ্য কেসেস এরকম দেখা যায়। এবার যেই ফ্রিকোয়েন্সিতে এই ঘটনাটা ঘটলো, যেই ওমেগার ভ্যালুতে এই ঘটনাটা ঘটলো, তাকে আমি বলবো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এবার গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি হলো ব্যাপারটা যে আমরা যখন পোলার প্লটটা আঁকবো, পোলার প্লটটা আঁকার সময় আমরা তো ওমেগার ভ্যালুটাকে ধীরে ধীরে বাড়াচ্ছি 0 থেকে ইনফিনিটির দিকে। একটা সময় হবে যখন পোলার প্লটে ম্যাগনিটিউড পার্টটা হবে 1, এটা হচ্ছে ক্রিটিক্যাল ম্যাগনিটিউড। এই 1টা যখন যেই ভ্যালু অফ ওমেগাতে আমার গেইনের মান 1 হবে, ম্যাগনিটিউড পার্টের মান 1 হবে,
তাকেই বলা হচ্ছে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। আর ফেজ ক্রসওভার কেন, আমি তোমাদের পরের দিনের যে ক্লাসে, মানে আগামীকাল তোমাদের আমি একটা ক্লাস নেব, হ্যাঁ, তা আগামীকাল সাকিবুল আছে এখানে? সাকিব আছে? ওকে, আই উইল কন্ট্যাক্ট টু সাকিব সেপারেটলি। তা সেখানে আমি তোমাদেরকে জানাবো যে হঠাৎ ইউনিটি আর 180 ডিগ্রি আসলো কোথা থেকে, এলো কোথা থেকে, সেটা আমি তোমাদেরকে কালকের ক্লাসে দেখাবো। তা যখন একই রকম ভাবে ওমেগার ভ্যালু বাড়াতে বাড়াতে যেই সময় আমার 180 ডিগ্রি বা -180 ডিগ্রি লাইনটা বা ফেস অ্যাঙ্গেলটাকে আমরা রিচ করব, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি। এবং ম্যাগনিটিউডের মান 1 এবং ফেজের মান 1, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ম্যাগনিটিউড, ক্রিটিক্যাল ফেজ। ঠিক আছে? কাট অফ ফ্রিকোয়েন্সি, এর সাথে তোমরা প্রচন্ডভাবে পরিচিত। কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা যখন ওই যে দেখতাম না 0.707 টাইমস, এটা 0.707 টাইমসও বলা যায়, অথবা বলা যায় যে 1/√2, 1/√2 মানটা একই থাকে যখন এটা ঘটে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি। যদি এটা দুবার ঘটে তাহলে দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা ছোট তাকে বলা হয় লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে যে ফ্রিকোয়েন্সির মানটা বড় তাকে আমরা বলি আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে আমরা গেইন মার্জিন, ফেজ মার্জিন এগুলো পড়বো। এগুলো খুব পরের দিনের ক্লাসে, মানে কালকের ক্লাসে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। ওই যে আমরা আগে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি বের করলাম, তবে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে মানটা আমরা যদি বসিয়ে দেই, এই যে দেখো, এই যে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সির মানটা যদি বসিয়ে দেই, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো গেইন মার্জিন। আমি একটু তোমাদেরকে এর প্রয়োজনটা বলে দিই। মার্জিন মানে আমার কাছে গেইনের মান আর কতটা আছে যেটা ক্রস করে গেলে আমার সিস্টেম মার্জিনালি স্টেবল হয়ে যাবে, মানে একেবারে খাদের ধারে এসে পৌঁছবে। তোমার গেইন মার্জিন বেশি আছে তার মানে সিস্টেমটা স্টেবল। যেমন মনে করো আমি যখন স্টুডেন্ট ছিলাম, তা বাড়ি থেকে তো টাকা পাঠাচ্ছে, তা বাড়ি থেকে টাকা পাঠাচ্ছে, ধীরে ধীরে মাসের শেষের দিকে দেখতে পাচ্ছি আমার মনে করো রুমমেট, তার দেখতে পাচ্ছি মার্জিন বেশি আছে, আমার মার্জিন খুব কম আছে। তাহলে কাকে আমি মোর স্টেবল বলবো মাসের শেষে? যার হাতে মার্জিন বেশি আছে। তার মানে বেসিক্যালি গেইন মার্জিন হচ্ছে গেইনের ভ্যালুটা, গেইন মার্জিনটা যখন বেশি থাকবে তার মানে সেই সিস্টেমটা খুব তাড়াতাড়ি আনস্টেবল অবস্থায় চলে যাবে না, খুব তাড়াতাড়ি খাদের কিনারে পৌঁছে যাবে না। তার মানে গেইন মার্জিন পজিটিভ এবং গ্রেটার ভ্যালু মানে সিস্টেম ইজ আন্ডার কোয়াইট স্টেবল কন্ডিশন। কিভাবে সেটা আমরা কালকে আরো ভালোভাবে দেখতে পাবো। একই রকম ভাবে ফেজ মার্জিন, ওই ক্রিটিক্যাল ফেজ আমি আগে যেটা বললাম সেটা আমরা +180 ডিগ্রি লেখার মানেও যা, -180 ডিগ্রি লেখার মানেও তাই, কারণ দুটো একই অ্যাঙ্গেল। তা এই অ্যাঙ্গেলে পৌঁছতে আর কতটা ফেজ বাকি, যত আমার ফেজটা বাকি থাকবে তত আমার সিস্টেমটা পারফেক্ট, স্টেবল, রোবাস্ট। কিন্তু যত আমার এই মার্জিনের কাছে পৌঁছে যাবে তার মানে ওর সিস্টেমটা মার্জিনে মানে প্রপারলি স্টেবল নয়। তার মানে আমি দুটো সিস্টেমের মধ্যে যদি কারুর ফেজ মার্জিন কম দেখি এবং আরেকটা সিস্টেমের ফেজ মার্জিন বেশি দেখি, আমি কাকে বলবো মোর স্টেবল? প্রথমটাতে ফেজ মার্জিন কম, দ্বিতীয় সিস্টেমে ফেজ মার্জিন বেশি,
তাহলে কোন সিস্টেমকে আমি মোর স্টেবল বা মোর রিলায়েবল বলবো? যেটাতে ফেজ মার্জিন বেশি। তার মানে এখানে আমরা শুধুমাত্র অ্যাবসলিউট স্টেবিলিটি মেজার করছি না, এখানে আমরা রিলেটিভ স্টেবিলিটি মেজার করছি। এর মানে হচ্ছে অ্যাবসলিউট স্টেবিলিটির মানে হচ্ছে যখন সিস্টেমটা স্টেবল কিনা, শুধু এইটুকু আমার কমেন্ট থাকবে যে হ্যাঁ সিস্টেমটা স্টেবল, না সিস্টেমটা স্টেবল না, যেরকম আমরা রাউথারি স্টেবিলিটি ক্রাইটেরিয়ার মাধ্যমে পেয়েছিলাম। এই অ্যানালিসিসটাকে বলা হয় অ্যাবসলিউট স্টেবিলিটি চেক করা। অ্যাবসলিউট আমার একটাই উত্তর থাকবে, হ্যাঁ বা না। কিন্তু যখন আমি দুটো তিনটে চারটে সিস্টেমের মধ্যে তুলনামূলক বিচার করে বলতে পারবো কোন সিস্টেমটা বেশি স্টেবল, কোন সিস্টেমটা তুলনামূলকভাবে কম স্টেবল, এটাকে বলা হয় রিলেটিভিটি স্টাডি। একটার তুলনায় আরেকটার পারফরমেন্স অ্যানালাইজ করা। তা আমরা বেসিক্যালি পোলার প্লটের সাহায্যে অনেকগুলো সিস্টেমের রিলেটিভ স্টেবিলিটি চেক করতে পারবো, মানে একটার সাপেক্ষে আরেকটাকে, যেটা নাকি আমার রাউথারিজে সম্ভব নয়। রাউথারিজের মাধ্যমে শুধুমাত্র আমরা অ্যাবসলিউট স্টেবিলিটি মেজার করতে পারবো। হ্যাঁ এসআরসি ক্লাসে আসে, হ্যাঁ এসআরসি ক্লাসে আসে না, এই উত্তর। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এসআরসি ক্লাসে আসে কিন্তু একটু বেশিক্ষণ থেকে যায়। এই যে ওই তুলনামূলক বিচারটা, এই তুলনামূলক রিলেটিভিটি, এই রিলেটিভ ঘটনাটা পোলার প্লটে সম্ভব, যেটা আমার রাউথারিজে সম্ভব না। তার মানে হচ্ছে আমরা অনেকগুলো টুল শিখছি স্টেবিলিটি অ্যানালিসিসে, কিন্তু কোন টুলের মাধ্যমে কোনটা করা যেতে পারে সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তা আজকে আমি দেখো এটা হচ্ছে আমার সেই ক্রিটিক্যাল জায়গাটা, এই ক্রিটিক্যাল জায়গাটা আমি পরের দিন, তোমরা শুধুমাত্র দেখো আমি এইটুকু একটু দেখাবো, কিন্তু পরের দিন আমরা ক্লাসই করব এই অংশের উপর, কারণ এটা তোমাদেরকে আরেকটু ডিপে জানতে হবে। দেখো এখানে আমরা বলছি যে একটা ইউনিট সার্কেল এঁকেছি, তার মানে এর রেডিয়াস সব দিকে 1। আমি ভেবে নিচ্ছি একটা আমার পোলার প্লট ওমেগা ইকুয়ালস টু 0 থেকে টেন্ডিং টু আমার ম্যাগনিটিউড 0 দিকে আসছে যখন আমার ওমেগা টেন্ডিং টু ইনফিনিটি। তার মানে যখন আমি ওমেগার মান ধীরে ধীরে বাড়াচ্ছি, when we're increasing the value of omega, এই পয়েন্টে আমার ম্যাগনিটিউড পার্টটা 1 হয়ে গেছে। এই পার্টে আমার ম্যাগনিটিউড পার্টটা যেহেতু 1 হয়ে গেছে, তা যেই ওমেগার ভ্যালুতে ম্যাগনিটিউড পার্ট 1 হয়ে গেছে তাকে আমরা বলবো গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, বা তাকে সিম্বলিক্যালি ওমেগা জি লিখছি। আবার আমি আবারও বাড়াতে থাকছি, ধীরে 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 আমার পোলার প্লটটা ভ্যারি হতে থাকছে, হতে হতে আবার একটা ওমেগার ভ্যালু এসেছে যখন আমার ফেজ অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল ফেজের সাথে ইকুয়াল হয়ে গেছে, তার মানে -180 ডিগ্রি। যখন আমার ফেজ অ্যাঙ্গেলটা -180 ডিগ্রিকে টাচ করলো যেই ওমেগার ভ্যালুতে, তাকে আমি বলবো ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি বা ওমেগা পি। আর এইটা হলো ক্রিটিক্যাল কন্ডিশন। ক্রিটিক্যালি পৌঁছতে আর কতটা, দেখো এটা আরো সময় বেশি, আরো গ্যাপ আছে, তার মানে এ এখনো স্টেবল আছে। যদি এ পার হয়ে চলে যেত আনস্টেবল হয়ে যেত। তা আমি শুধুমাত্র গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি এটা তোমাদেরকে একটু দেখালাম। কালকে আমরা এখান থেকেই পড়া শুরু করব যে কি করে আমরা স্টেবিলিটি চেক করব একটা পোলার প্লটের সাহায্যে। কি করে পোলার প্লট আঁকতে হয় সেটা শিখেছি, কি করে পোলার প্লটের থেকে একটা সিস্টেমের অর্ডার এবং সিস্টেমের টাইপ বের করতে হয় সেটা শিখেছি। এবার আমরা
আগামীকাল চেক করব যে কি করে একটা সিস্টেম স্টেবল, না আনস্টেবল, না মার্জিনালি স্টেবল, সেটা আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালিসিসের সাহায্যেও বের করতে পারি। ইটস ভেরি সিম্পল, কিন্তু আমাদের একটু আলোচনা করা দরকার, তা সেটা আমরা আগামীকালের ক্লাসে করব। আপাতত আজকের ক্লাসে তোমাদের এখনো অবধি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তা আমি তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করব, তোমরা যেহেতু আমরা অনলাইন ক্লাসে আছি, তো তোমাদের কোয়ারি হওয়াটা আরো বেশি স্বাভাবিক। আমি তোমাদের সাথে আমার এই ডিসকাশন ফোরামের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। যার যা যা কোয়ারিজ গুলো আসবে প্লিজ আমাকে নক করো, কারণ আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আমরা যদি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু না করি, একটা বড় ডিজাস্টার হয়ে যাবে। তাই আমার অনুরোধ হচ্ছে, তোমরা সবাই আজকের ক্লাস অবধি যা যা কোয়ারিজ আছে, ইউ হ্যাভ টাইম, তোমাদের এখন মানে যাতায়াত করতে হচ্ছে না, তোমরা একটুখানি সময় দাও, তাহলে আমি তোমাদের কোয়ারিগুলো রিজলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতদূর অবধিই থাকছে। আমি বিএলসিতেও ভিডিওটা আপলোড করে দিচ্ছি, সো দ্যাট দিস উইল হেল্প ইউ। আর তোমরা তোমাদের কোয়ারিজ গুলো পুট করো, যাতে আমি আমার তোমাদের কোয়ারিজ এর এগেইনস্টে যে রেসপন্সটা বা সলিউশনটা সেটা যাতে দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু